মানুষ প্রচণ্ড স্বার্থপর, নিজের বাইরে কিচ্ছু বোঝে না, যা বোঝে নিজের ব্যাপারে আর নিজের স্বার্থে। মোহনবাগান যখন জিতছে, মোহনবাগান যখন দারুণ খেলছে, জয় মা মোহনবাগান, তুমি মা আমার, তুমি আমার মন জুড়ে আছো, হৃদয় জুড়ে আছো, জীবন জুড়ে আছো। আর মায়ের সঙ্গে কম্পেয়ার করলে একটা প্রফেশনাল ক্লাব, তার সঙ্গে মা বাবার তুলনা করা যায় না। প্লেয়াররা টাকার বিনিময়ে খেলছে, তো তাদের থেকে আমরা প্রফেশনালিজম এক্সপেক্ট করব। আমরা মাঠে খেলা দেখতে যাচ্ছি, পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছি, তাহলে মোহনবাগান জিতলে জয় মা মোহনবাগান, মোহনবাগান আমার মা কেন বলবো? যাকে আর ফালতু কথা বললাম না, আবার সবাই গালাগাল দেবে, এ বড্ড ফালতু কথা বলে। চলে আসি বেঙ্গালুরু ম্যাচে। আগামী সোমবার দিন আমাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করে নেব। তবে তার আগে বলতে চাই, গতকালের ম্যাচে জামশেদপুর হেরে যাওয়ার ফলে আমাদের সঙ্গে কিন্তু আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর যে পার্থক্যটা 3 পয়েন্টের হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন বেড়ে 4 পয়েন্টের হয়ে গেল। কেন বলছি? গোয়া একটা ম্যাচ খেলেনি, গোয়ার পরবর্তী ম্যাচ চেন্নাইয়ের সঙ্গে আছে। গোয়া যদি চেন্নাইকে হারাতে পারে, তাহলে আমাদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য 4 পয়েন্টের দাঁড়াবে। কারণ গোয়া এখন 30 পয়েন্টে আছে, জিতলে 33-এ পৌঁছবে, আমরা 37-এ আছি। আবার কালকের ম্যাচটার পর একজন আমাকে বললেন যে এই ম্যাচটা থেকে বুঝতে পারছেন আপনি কিরম ছেদো কথা বলেন, মলিনা যদি ঠিকঠাক কোচ হতো তাহলে হায়দ্রাবাদ জিততে পারছে আর আমরা জিততে পারছি না। আমি তাকে বললাম, আপনি উল্টোটা ভাবুন, আপনি তো দেখছি আমার থেকেও ছেদো কথা বলছেন। যে হায়দ্রাবাদের মতো টিম, যে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি মানে ম্যাক্সিমাম ম্যাচ হেরে বসে আছে, সে জামশেদপুরের মতো টিমকে হারিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে কোন টিম কাকে হারিয়ে দিতে পারে কেউ প্রেডিক্ট করতে পারে না। এই এতদিন বলছিল খালিদ জামিলের মতো কোচ হয় না, খালিদ জামিল একটা ইন্ডিয়ান কোচ, এরকমভাবে একটা টিমকে নিয়ে যাচ্ছে। আর মলিনার মতো কোচ এত বড় মাপের বিদেশ থেকে আনার কী প্রয়োজন? ইন্ডিয়ান কোচ করতে পারে। কালকে খালিদ জামিল হেরে গেল, তখন বলছে হায়দ্রাবাদের কোচকে দেখুন, হায়দ্রাবাদে কোনো কোচই নেই, তাও হায়দ্রাবাদ জিতে যাচ্ছে। আমি কেন বলছি? বিষয়টা হায়দ্রাবাদ বলে নয়, আপনি ভালো করে দেখুন, যে কোনো টিমকে এই মুহূর্তে হারিয়ে দিচ্ছে। এখন কোনো টিমের কোচ বড়, কোচ ছোট, প্লেয়ার বলো, বেশি টাকার টিম, কম টাকার টিম, এসব কিচ্ছু ভ্যালু রাখছে না। কারণ আমি অনেক দিন আগেই বলেছিলাম যে এই লাস্টের দিকে যখন আইএসএল হবে, যখন কোনো টিমগুলোর পাওয়ার কিছু থাকবে না, সবাই নিজেদেরকে প্রমাণ করতে চাইবে এখানে, যে যতই হারি, যতই খারাপ অবস্থায় থাকি, সুপার সিক্সে কোয়ালিফাই করতে নাও পারি, তবুও আমাদের মধ্যে পোটেনশিয়াল আছে, আমরা পারি, আমাদের মধ্যে ক্ষমতা আছে। প্লেয়াররা পরের সিজনে ভালো টিম পাওয়ার জন্য, বেশি টাকা স্যালারি পাওয়ার জন্য নিজেদের 100%-এর বেশি লড়িয়ে দিচ্ছে। তো সেই কারণেই আর কোনো ম্যাচ, আমি বলেছিলাম ইজি ম্যাচ বা ওই ম্যাচটা শক্ত, এই ম্যাচটা কম শক্ত, এরকম কিছু নয়। প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাচই শক্ত, যে কোনো ম্যাচ মোহনবাগান হেরে যেতে পারে। এবার পরের ম্যাচে মোহনবাগানের মেন সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আশিস রায় নেই। আশিস রায় না থাকাটা অনেকের মনে হতে পারে যে না, আশিস রায় তো আমাদের টিমের সবথেকে উইক পয়েন্ট, সে থাকা না থাকায় কিছু যায় আসে না। হ্যাঁ, আসে। তার কারণটা হচ্ছে টিমটার একটা সেট আপ আছে। আজকে যে 4 জন ডিফেন্ডার খেলছে, তাদের মধ্যে একটা অল্প হলেও আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো সেখানে দীপেন্দু খেললে ভালো দিক যেমন আছে, দীপেন্দু সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করার একটা জায়গা পাচ্ছে সে। ঠিক একইভাবে পাশের এই 4 জন ডিফেন্ডারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল দীপেন্দুর সঙ্গে, অবশ্যই সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে না, তৈরি করতে হবে। কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে। প্লাস দীপেন্দু অনেক দিন পর ফার্স্ট 11-এ খেলছে, তো এতদিনের একটা গ্যাপ, ম্যাচ না খেলার একটা অভাব তো দেখা যাবে। তবে উল্টো দিকে বেঙ্গালুরুর ক্ষেত্রেও কিন্তু তাদের বিদেশি ডিফেন্ডার থাকছে না। আলেকজান্ডার লেসকোভিচ আগের ম্যাচে রেড কার্ড খেয়েছে। বেঙ্গালুরুর ডিফেন্স এমনিতেই খুব একটা সলিড ডিফেন্স ছিল না, এবং ওদের বিদেশি ডিফেন্ডার না থাকার জন্য ওদের ডিফেন্স কিন্তু কিছুটা হলেও আরও একটু ভালনারেবল হয়ে গেল নেক্সট ম্যাচের জন্য। কিন্তু বেঙ্গালুরুকে নিয়ে সমস্যাটা সেইখানে নয়, বেঙ্গালুরুকে নিয়ে সমস্যাটা হচ্ছে বেঙ্গালুরুর অ্যাটাকারদের নিয়ে। বেঙ্গালুরুর অ্যাটাকাররা, বেঙ্গালুরু যদি একটা বা দুটো গোল খায়, অ্যাটাকাররা 3টে বা 4টে গোল করে দিচ্ছে। এবার বেঙ্গালুরুর খেলার একটা পার্টিকুলার স্টাইল আছে। বেঙ্গালুরুর ম্যাক্সিমাম অ্যাটাকটা হয় ওদের রাইট চ্যানেল দিয়ে। নগুয়েরা থেকে সামনের দিকে বল বাড়িয়ে দেয় রায়ান উইলিয়ামস থেকে ওখান থেকে ক্রস ওঠে, সুনীল ছেত্রী গোল করে দিয়ে বেরিয়ে যায়। ডিফেন্সে বিদেশি না খেলায় ওরা এটা করতে পারে, মিডফিল্ডে 2টো বিদেশি এবং অ্যাটাকে 2টো বিদেশি ইউজ করতে পারে। তবে বেঙ্গালুরুকে নিয়ে যে মেন সমস্যা, সেটা হচ্ছে কিন্তু সুনীল ছেত্রীর যত বয়স বাড়ছে তত যেন খেলা আরও ভালো হচ্ছে,
রিটায়ার করার পর তো আইএসএলে আরও বেশি ভালো খেলতে শুরু করে দিয়েছে। তো এই প্রসঙ্গে অনেকে আমায় জিজ্ঞেস করেছিল জেমি ম্যাকলারেনের থেকে সুনীল ছেত্রী অনেক বড় মাপের প্লেয়ার। দেখুন, বড় ছোট ওইভাবে বিচার করতে চাই না, তবে এইটুকু বলতে পারি যে ইন্ডিয়ান সার্কিটে অবশ্যই জেমি ম্যাকলারেনের থেকে সুনীল ছেত্রী অনেক অনেক গুণ এগিয়ে আছে। এখন জেমি ম্যাকলারেন যে টিমটার সাপোর্ট পায়, সুনীল ছেত্রী কখনোই সেই লেভেলের টিমের সাপোর্ট পায় না, তাহলে হয়তো সুনীল ছেত্রী আরও বড় মাপের লেজেন্ড হয়ে যেত। তবে বেঙ্গালুরুর ম্যাক্সিমাম অ্যাটাকই আসবে রাইট উইংটা দিয়ে এবং লেফট মিডলে বা লেফট সেন্টারের জায়গাটায় বা সেন্টার ফরওয়ার্ডের জায়গাটা বা বলতে পারেন বক্সের লেফট সাইডে। এই জায়গা থেকে সব থেকে বেশি ফিনিশ ওরা করছে, মানে অ্যাটাকগুলো ম্যাক্সিমাম আসবে আমাদের সুভাশিসের সামনে থেকে এবং সুভাশিসের সামনে থেকেই ম্যাক্সিমাম ক্রসগুলো উঠবে। রায়ান উইলিয়ামসেরই ওখান থেকে তোলার সম্ভাবনা সব থেকে বেশি, আর ফিনিশ করবে এদিক থেকে সুনীল ছেত্রী বা পেরেরা ডিয়াজ বা মেন্ডেস যে থাকবে, তো তাকে আটকানোর দায়িত্বটা পুরোপুরি থাকবে টম অ্যালড্রেডের ওপর। টম অ্যালড্রেডকে এই কভারিংটা করতে হবে। এবার এদিক দিয়ে কন্টিনিউয়াস অ্যাটাক যদি ফেল হতে থাকে তখন বেঙ্গালুরু কিন্তু লেফট চ্যানেল দিয়েও অ্যাটাক বা ক্রস তোলার চেষ্টা করবে, তখন সেই দায়িত্বটা বা তাকে আটকানোর বা ক্রসগুলোকে আটকানোর দায়িত্বটা দীপেন্দুকে নিতে হবে। একইভাবে অ্যাটাক করার সময় লিস্টনের কিছুটা সুবিধে হবে, লিস্টন কিছুটা হলেও ফাঁকা স্পেস পাবে। উল্টো দিকে মনবীর আর দীপেন্দু যদিও ওপর নিচে করে আশিস রায়ের মতো খেলে, ওদের ক্ষেত্রে ক্রস বাড়ানো বা অ্যাটাক করার ক্ষেত্রে অনেকটা বেশি ব্লকিং থাকবে। তবে আমাদের মতো মনে হয় না বেঙ্গালুরু পুরো ফরমেশান চেঞ্জ করে দিয়ে আর নতুন ফরমেশানে নতুন টিমকে নামিয়ে দেবে। সেই ফরমেশান নামানোর জন্য এরকম একটা রিজার্ভ বেঞ্চের প্রয়োজন হয়, যেটা মোহনবাগানের রয়েছে। তো সেই লেভেলে রিজার্ভ বেঞ্চ বেঙ্গালুরুর নেই এবং টোটালি অল্টারনেটিভ একটা টিম বা অল্টারনেটিভ ফরমেশানে নতুন কিছু ট্রাই করবে সেটাও মনে হচ্ছে না। তবুও যেটা বেঙ্গালুরু করবে সেটা হচ্ছে আমাদের মিডফিল্ডটা দিয়ে কিছুটা অ্যাটাক জেনারেট করার চেষ্টা এই ম্যাচে অন্তত করবে, কারণ আমি আগের দিনই বলেছিলাম যে বেঙ্গালুরু কেন, যে কোনো কোচই জানে যে মোহনবাগানের মিডফিল্ডের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আছে। এখন মলিনা যদি আবার আগের দিনের প্ল্যানে চলে যান, ওইভাবে মিডফিল্ডটাকে সলিড করে বা ব্লকিং করে দেন, সেটা আলাদা বিষয়, সেটা আগে থেকে বলতে পারবো না। তবে মলিনার প্ল্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দিকটা বা আমাদের ডিফেন্সটা সিকিওর হয়ে যাচ্ছে, যে আমাদের ডিফেন্সটা পুরোপুরি লক করা, কেউ কোনো দিক দিয়ে ঢুকতে পারবে না বা ঢোকার চান্স ভীষণ কম। কিন্তু তার ফলে যেটা হচ্ছে আমাদেরও অপোনেন্টের মানে ডিফেন্স ভেঙে ভেতরে ঢোকার চান্সটাও অনেকটা কমে যাচ্ছে বা আমাদের অ্যাটাকটা আরও বেশি পেনিট্রেটিং হওয়ার চান্সটাও অনেকটা কমে যাচ্ছে একই সাথে। এবং মিডফিল্ডের সমস্যা থাকার জন্য কিছুটা দাঁড়িপাল্লার মতো মিডফিল্ডটাকে যদি আপনি একদম মাঝখান ভাবেন, যে একদিকটা একটু আমি বেশি ভারী করলে আর একদিকটা হালকা হয়ে যাচ্ছে, আর একদিকটাকে ভারী করলে আবার উল্টো দিকটা হালকা হয়ে যাচ্ছে। মানে ডিফেন্স সলিড করলে অ্যাটাক উইক হয়ে যাচ্ছে, অ্যাটাককে একটু বেশি পাওয়ার দিলে ডিফেন্স উইক হয়ে যাবে। ফলে বলতেই পারেন যে টিমের ব্যালেন্সিংয়ের একটা সমস্যা রয়েছে। এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা আমরা প্রথম থেকে জানি এবং প্রথম দিন থেকে আমরা এই কথাটা বলে আসি, টিমের ব্যালেন্সের একটা প্রবলেম রয়েছে। যেমন জামশেদপুরের সঙ্গে বেঙ্গালুরু যে ম্যাচটা, সেখানে দেখলাম খালিদ জামিল কি করলো, যে বেঙ্গালুরুর প্ল্যানগুলোকে ভেস্তে দিয়ে ম্যাচটাকে বার করলো, যে বেঙ্গালুরু নর্মাল খেলাটা খেলতে দেবো না, তারপরে সুযোগ সুবিধে বুঝে গোল করে ম্যাচটাকে বার করে নিল। আবার সার্জিও লোবেরাকে দেখলাম যে বেঙ্গালুরুকেও অল আউট অ্যাটাক করতে দিল, তার সঙ্গে নিজেরাও অল আউটে গেল, মানে দুটো টিমই অল আউট খেললো, তুই কত গোল দিবি আমি তোর থেকে বেশি গোল দেবো, এরকম একটা মানসিকতা, তুই অ্যাটাক করবি তো আমিও করব, যা হবে অল আউট হবে। তো সেই হিসেবে আবার সার্জিও লোবেরা বেঙ্গালুরুকে হারালো। কিন্তু সার্জিও লোবেরার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল, আমি বলবোই, সেটা হচ্ছে দিয়াগো মরিসিও। আবার খালিদ জামিলের কাছে অ্যাডভান্টেজ ছিল জাভির মতো একজন কমপ্লিট ফুটবলার। এখন আমাদের দেখতে হবে যে মলিনা কোন স্ট্র্যাটেজি নেয় বেঙ্গালুরুকে আটকানোর জন্য বা হারানোর জন্য বা 3 পয়েন্ট পাওয়ার জন্য। এবার বেঙ্গালুরু ডিফেন্স যেহেতু উইক থাকবে, আমার ধারণা বেঙ্গালুরু অল আউট খেলার চেষ্টাই বেশি করবে, কারণ ওরাও জানে যে ওরা কিছু করেই ওদের ডিফেন্সটাকে বিশাল সলিড বা ডিফেন্সিভভাবে খেলতে ওরা পারবে না। তো ওদের এটাই মানসিকতা থাকবে যে অল আউট যাব, আমাদের ডিফেন্সের যাই হোক, যদি অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এরকম একটা মানসিকতা নিয়ে নামবে, কন্টিনিউয়াস অ্যাটাক করে যাবে, যাতে আমরা পাল্টা অ্যাটাক করতে না পারি সেটার চেষ্টা করবে। ডিফেন্স করে কোনোভাবেই আমাদের অ্যাটাক আটকানোর চেষ্টা বেঙ্গালুরু ওইভাবে প্রপারলি করবে না। ফলে ম্যাচটা জমজমাট একটা অ্যাটাকিং ম্যাচ হতে চলেছে এবং মোহনবাগান ডিফেন্সের ওপর মুহুর্মুহুর অ্যাটাক আছড়ে পড়বে। এখন মোহনবাগানের কাছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ওদের অ্যাটাকগুলোকে ডিফেন্স করে কাউন্টারে যাওয়া,
অথবা ওদের কাউন্টার করে, মানে ওদের অ্যাটাকের সাথে সাথে পাল্টা অ্যাটাক তুলে নিয়ে যাওয়া, বারবার ওরা যতবারই অ্যাটাক করতে যাবে সেগুলো থেকে বল স্ন্যাচ করে আমরা অ্যাটাকে চলে যাওয়া, এই দুটো অপশান রয়েছে। তবে এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তবে পয়েন্ট টেবিলের নিরিখে আমরা কিন্তু বেঙ্গালুরুকে এই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই পেছনে সরিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে গোয়া আর জামশেদপুরকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। তো পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব, বেঙ্গালুরু ম্যাচ নিয়ে আরও আলোচনা করব, মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।